KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করব বাংলাদেশ ক্রিকেটের খবর দিয়ে। রবিবার রাওয়ালপিন্ডি জয় করেন মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমরা এবং প্রথমবারের জন্য পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ। প্রথম ইনিংস যদি দেখি পাকিস্তানের 400-র উপরে রান, তখন কিন্তু অতি বড় বাংলাদেশ ক্রিকেট সমর্থকরাও ভাবেনি যে এই টেস্ট ম্যাচ জিততে পারে বাংলাদেশ, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছে। একদম রাওয়ালপিন্ডিতে আরব্য উপন্যাস রচনা করেছেন বলা যেতে পারে যে মেহেদী হাসান মিরাজ এবং একই সঙ্গে মুশফিকুর রহিমরা। এই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। ধন্যবাদ জয়তী। বাংলাদেশের সত্যি স্বপ্নের প্রহর। এমন একটা সময়ে জয়টা এলো যখন বাংলাদেশ তার রাজনৈতিক জীবনে একটা পোস্ট 75 সবচেয়ে অস্থিরতার সময় দিয়ে যাচ্ছে। আজকে ঢাকা শহরে রিক্সাওয়ালাদের আন্দোলন, তুমি অন্য সময় হলে এটা যদি হাসিনার সরকার হতো এরকম একটা জয় বোধহয় উদযাপিত হতো, কিন্তু বাংলাদেশ এখন এমন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে ক্রিকেট জয় উদযাপন করার মতো অ্যাকচুয়ালি সময় নয়। সেটা আমি বলবো যে এই জয়টা বাংলাদেশের যে হারিয়ে যাওয়া যে একটা কি বলবো মনোবল, বা বাংলাদেশের এই যে একটা অব্যবস্থা চলছে, এখনও কিছু ঠিকমতো গড়ে ওঠেনি, এটাকে অনেক সময় স্পোর্টসের একটা জয় এক করে দিতে পারে, এটাকে কাছে নিয়ে আসতে পারে। এটা পারবে কিনা আমি খুব নিশ্চিত নই, কারণ লোকের মনে সত্যি ক্রিকেটটা এই মুহূর্তে লোকের মনে শীর্ষস্থানীয় চিন্তা ক্রিকেট নয়। এত কিছু নিয়ে মানুষ মাথা ঘামাচ্ছেন যে তারা আবার তাদের চাকরি বাকরি ঠিকঠাক হবে কিনা, দেশের শান্তি শৃঙ্খলা ঠিকঠাক হবে কিনা, সব ধর্ম সমন্বয় হবে কিনা, এমন সব ইস্যুজ রয়েছে যে সেই ক্ষতবিক্ষত বাংলাদেশ এখন ক্রিকেটকে ঘিরে এই মুহূর্তে নতুন স্বপ্ন দেখতে পাচ্ছে না। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এর আগে নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশ হারিয়েছিল। নাজমুল হোসেন শান্ত, যিনি বাংলাদেশের এখন ক্যাপ্টেন, তিনি প্রায় বাংলাদেশ ক্রিকেটে মাইক ব্রেয়ারলি হয়ে গেছেন। কারণ তিনি যে দারুণ কিছু খেলছেন সেটা নয়, কিন্তু তিনি তার একটা ক্যাপ্টেন্সির মধ্যে একটা খুব ওই একটা শান্ত একটা ব্যাপার আছে, যার জন্য আমরা দেখেছি যে অনেক, দেখো লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিছুই খেলতে পারেনি, এশিয়ার পরপর টুর্নামেন্টে খারাপ খেলেছে। আমি মনেই করতে পারছি না যে 2015 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলেছিল মেলবোর্নে, তারপরে বিশাল কোনো কৃতিত্বের বাংলাদেশে কিছু আছে বলে। যদিও 2019 বিশ্বকাপে খুব ভালো খেলেছিল, কিন্তু টেস্টে পরপর দুটো যায় বাংলাদেশের সম্ভাবনা বাড়াবে। এবং ইন্টারেস্টিং হবে জয়জ্যোতি, বাংলাদেশ সেপ্টেম্বরে ভারত সফরে আসে, দুটো টেস্ট। এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় একটা হিউজ ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে রয়েছে। এবার তুমি নিশ্চিত থাকতে পারো ওই টেস্ট ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় পদ্মাপাড় থেকে খুব একটা ভালো কিছু অভিব্যক্তি হয়তো ভারতের দিকে উড়ে আসবে না। এবং ওই সময় আমার মনে হয় যে সবাই ক্রিকেটারদের পেছনে থাকবেন যে যদি তারা ভারতকে আপসেট করতে পারে। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দুটো টিমকে হারাতে পারেনি, একটা ভারত, একটা দক্ষিণ আফ্রিকা। যদি বাংলাদেশ এখানে দুটো টেস্ট ম্যাচের একটাও জিততে পারে তো একটা বিশাল ব্যাপার হবে। এবং বাংলাদেশ এখানে খেলছে, শেখ হাসিনা দিল্লিতে আছেন, এটা নিয়ে প্রচুর নিশ্চয়ই লেখালেখি বলা বলি হবে। তবে আমার মনে হয় চাকরি বেঁচে গেল কোচ হাতুরা সিংয়ের, যিনি চলেই যেতেন, এবং এখন যিনি বাংলাদেশ বোর্ডের প্রধান হয়েছেন ফারুক আহমেদ বলে, প্রাক্তন ক্রিকেটার, বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন, উনি একদমই হাতুরা সিংকে শোনা যায় পছন্দ করেন না। কিন্তু এই জেতার পরে হাতুরা সিংকে এক্ষুনি তাড়ানোটা ডিফিকাল্ট হবে। একেবারেই বাংলাদেশের দুর্দান্ত জয়। আর এই এরকম একটা মুহূর্ত 2003 সালেও আসতে পারত মুলতানে, যে সময় খালেদ মাহমুদ ক্যাপ্টেন ছিলেন এবং অপরদিকে পাকিস্তানের রশিদ লতিফ ক্যাপ্টেন ছিলেন। মুলতানে 1 উইকেটে জিতেছিল পাকিস্তান, সেবার জয়টা আসেনি। তবে প্রায় 21 বছর অপেক্ষা করতে হলো বাংলাদেশকে, এবং অবশেষে নাজমুল হোসেন শান্তের অধিনায়কত্বে বাংলাদেশ জেতে রাওয়ালপিন্ডিতে। অবশ্যই দুর্দান্ত কীর্তি। কোথাও অনেকে মনে করছেন, যদিও এটা একটা টেস্ট ম্যাচ, বিশ্বকাপ নয়, শ্রীলঙ্কার সঙ্গে অনেকে তুলনা করছেন। 96 ওয়ার্ল্ড কাপের আগে কলম্বো বম্বিং হয়, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ যেতে রাজি ছিল না শ্রীলঙ্কাতে, এবং তারপরে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়। সেটা ওয়ার্ল্ড কাপ ছিল, তবে এটা টেস্ট ম্যাচ। তবে একটা ক্যারেক্টার কিন্তু ডিসপ্লে করেছে গৌতম। অ্যাকচুয়ালি কালকে ধারাভাষ্যে আমি তখন শুনছিলাম না, সেই সময় আমি শুনলাম বাংলাদেশের বিখ্যাত কমেন্টেটর, একমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেট কমেন্টেটর আতাহার আলী খান, তিনি বলেছেন যে এই জয়টা
বিশাল একটা কিছু সূর্যোদয় ডেকে আনবে, যেরকম তুমি বলছিলে। কিন্তু আজকে বাংলাদেশে ফোন করে কিছু সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা বলে আমার মনে হলো যে ব্যাপারটা সেই জায়গায় নেই। কারণ আবার বলছি যে বাংলাদেশ এমন একটা দগদগে ঘাকে এখন মেরামত করার চেষ্টা করছে, জেগে উঠে, যে তাদের এই মুহূর্তে ক্রিকেট জয় নিয়ে উল্লসিত হওয়ার সময় নেই। আর যিনি রাষ্ট্রপ্রধান এখন দায়িত্বে, সে মোহাম্মদ ইউনুস, তিনি নোবেল জয়ী সেই বিখ্যাত গ্রামীণ ব্যাংকের প্রকল্পের যিনি ফাউন্ডার এবং পশ্চিমী দুনিয়ার কাছে যিনি সবচেয়ে কৃতি বাংলাদেশি, তিনি ক্রিকেট নিয়ে উদ্বাহু নন। এমনকি আমার মনে আছে আমাকে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে এই যে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, এমনকি 21শে ফেব্রুয়ারি নিয়ে বাংলাদেশের যুবরা একদম বুঁদ হয়ে থাকেন, তাতে তার আপত্তি আছে। তার মনে হয় সামনের দিকে তাকানো উচিত, রবীন্দ্রনাথকে মনে রেখেও এগিয়ে যাওয়া উচিত সামনের দিকে, ভাষা আন্দোলনকে মনে রেখেও এগিয়ে যাওয়া উচিত, ইনফরমেশন টেকনোলজি নিয়ে সারা পৃথিবীতে যে কাজকর্ম হচ্ছে সেগুলোকে। তার দৃষ্টিভঙ্গিটা একদম আলাদা। হাসিনা ক্রিকেট নিয়ে আচ্ছন্ন ছিলেন, তিনি জানতেন যে ক্রিকেট একটা মাদকের মতো সারা দেশকে একত্রিত করে রেখেছে। ক্রিকেটাররা হাসিনার আমলে প্রায় এক একজন রাজপুত্র ছিলেন, এই জমানায় সেটা নয়। সেই জন্যে বলছি যে ক্রিকেট বাংলাদেশে এখন কী চেহারায় দেখা দেবে সেটা খুব ডিফিকাল্ট। তবে এই জয়টা কিভাবে বাংলাদেশে ইভেনচুয়ালি কিভাবে যায়, যদি বাংলাদেশ আরও ভালো খেলতে থাকে, সেটা খুব ইন্টারেস্টিং দেখার বিষয় হবে একেবারে। তবে এই জয়ের মাঝেও কিন্তু শিরোনামে সাকিব আল হাসান, এবং তিনি হত্যা মামলায় অভিযুক্ত। তার পাশে অবশ্যই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দাঁড়িয়েছেন। তবে কি হতে চলেছে সাকিব আল হাসানের? এবার সাকিবুল হাসান এমন একজন ক্রিকেটার যিনি বাংলাদেশে বরাবর ওপিনিয়নকে ডিভাইড করেছেন। সাকিবুল হাসান কিন্তু মাশরাফি নন। আমায় আজকেই বাংলাদেশের খুব জনপ্রিয় একজন ক্রিকেট লেখক বলছিলেন যে মাশরাফির বাড়ি ওরা পুড়িয়ে দিয়েছে। এই মাশরাফি কিন্তু রাজনীতিতে আসতেই চাননি। 2018-তে তাকে একরকম জোর করে হাসিনা রাজনীতিতে আনেন। মাশরাফি বলেছিলেন তিনি আসবেন না। আজকে এমন হলো রাজনীতিতে এসে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগ সরকারের তারপরে সেখানকার সাংসদ হওয়াতে, যে ইভেনচুয়ালি মাশরাফির ওপরও এখন একটা রোষানল, যেটার যিনি ডিজার্ভ করেন না। কিন্তু মাশরাফিকে বাংলাদেশের মানুষ খুব ভালোবাসে। সাকিবের ক্ষেত্রে ওপিনিয়নটা ডিভাইডেড। সাকিব কিন্তু রাজনীতিতে আসতে চেয়েছিলেন বলে রাজনীতিতে এসেছেন। সাকিব রাজনীতিকে তার পরবর্তী উত্তরণের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চেয়েছেন, এবং যে জন্য তামিমের সঙ্গে যখন তার গণ্ডগোল হলো, তামিম ইকবালকে যখন তিনি বাদ দিয়ে দিলেন, তখন কিন্তু তোমার মনে আছে যে প্রধানমন্ত্রী তামিমকে ডেকে ফেরত আনলেন। তারপরেও তামিম জায়গা পেলেন না সাকিবের জন্য। কেন সাকিবের বিরুদ্ধে কোনো ডিসিশন হলো না, কোনো ব্যবস্থা হলো না? কেন সাকিব এত বাজে খেললেন গোটা ওয়ার্ল্ড কাপ জুড়ে? কারণ সাকিব চলে গেলেন নির্বাচনে, দাঁড়িয়ে গেলেন আওয়ামী লীগের হয়ে। কাজেই সাকিবের এগেনস্টে প্রচুর ক্ষোভ আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই যে ফারুক আহমেদ বোর্ডের শীর্ষ পদে এসছেন, নাজমুল হাসান পাপান যিনি ছিলেন, তাই তো, নাজমুল হাসান পাপান, তিনি চলে গেছেন, 12 বছর বোর্ডের শীর্ষ পদে ছিলেন। তিনি এখন লন্ডনে, এবং অনেকে জিজ্ঞেস করছেন তিনি পালিয়ে গেলেন কি করে, যেখানে পুরো বাংলাদেশের যে কোনো মন্ত্রীকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হচ্ছিল। তার উত্তর হচ্ছে যে তিনি দুদিন আগেই পাপন চলে গিয়েছিলেন, দুদিন আগেই বাইরে চলে যান, সেই জন্য তিনি এখনও ওখানে আছেন। বোর্ডের শীর্ষ পদে ফারুক আহমেদ এসছেন। অনেকে চেয়েছিলেন আশরাফুল হক আসুন, কিন্তু ফারুক আহমেদ এসছেন। এবার ফারুক আহমেদ এসে তাকে যারা এনেছে তার মধ্যে তামিম কিন্তু একজন। এবং তামিম যেহেতু গত 1.5 বছর এই সাকিবের অত্যাচার সহ্য করেছেন, তামিম কিন্তু এখন উঠে এসেছেন এই সরকারের একজন অঘোষিত ক্রিকেট উপদেষ্টা হিসেবে। এবার এখানে সাকিবের ভবিষ্যৎ কীরকম হবে, খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ক্রিকেটে কী হবে, ক্রিকেটের বাইরে কী হবে। বাংলাদেশে ক্রিকেটারদের একটা সংস্থা আছে, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, তারা আজকে বলেছে তারা সাকিবের পাশে দাঁড়াবে। এবং আমরা সবাই জানি যে সাকিব আর যাই করে থাকুন, খুনে অভিযুক্ত হওয়ার মতো কিছু করেননি। কিন্তু ওই যে বললাম যে সাকিব সেই সময় যখন ছাত্র আন্দোলন চলছে একটাও কোনো স্টেটমেন্ট করেননি, ছাত্রদের পাশে দাঁড়াননি। উত্তাল ছাত্র আন্দোলনে তারা, ছাত্ররা এখনও রেগে আছে। এবং আমার আজকে জাস্ট মনে হচ্ছিল যে আজকে ধরো রাওয়ালপিন্ডিতে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতেছে, সাকিব প্রচণ্ড প্রেশারের মধ্যে, জানেন দেশে ফিরলেই অ্যারেস্ট হতে হবে, তিনি আমেরিকায় চলে যাবেন সম্ভবত, ওখান থেকে আবার হয়তো ভারতে যদি নির্বাচিত হন খেলতে আসবেন। ওই রাওয়ালপিন্ডি থেকেই কিছুটা দূরের একটা জেলে বন্দি আছেন বর্তমানে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সাকিবুল হাসান এই উপমহাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার,
তাকে এমন অবস্থায় যে দেশে ফিরলে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন, কারাবাসেও চলে যেতে পারেন। ইমরান খান সাবকন্টিনেন্টের সর্বকালের সেরা অধিনায়ক, জেলবন্দি। হয়তো এটা থেকে আমরা এটাই শেখার যে ক্রীড়াবিদদের বোধহয় ওই লেভেলের ক্রীড়াবিদদের যারা এতটা পান তাদের রাজনীতির মঞ্চে যাওয়ার দরকার নেই। হয়তো এটা ইমরান খান এটা স্বীকার করবেন না। ইমরান খান বলবেন যে যদি ভদ্রলোকরা না আসে তাহলে ভদ্রলোকরা কবে আসবে। কিন্তু এদের দশা দেখে মনে হয় সাকিবুল হাসান আজকে যেরকম অবস্থা, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার বাংলাদেশের, তিনি আজ দেশে ফিরলে বন্দী হয়ে যেতে পারেন, গ্রেপ্তার তো হবেনি। তিনি কি করবেন জানেন না, অনিশ্চিত ভবিষ্যৎ। মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, গ্রামের বাড়ি। ইমরান খান জেলে বন্দী। এগুলো দেখলে আমার অন্তত মনে হয় ক্রিকেটারদের দরকার নেই রাজনীতিতে আসা। ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। সাকিব আল হাসান কি পরবর্তী টেস্টে খেলবেন নাকি অন্য কিছু দেখা যাবে সাকিব আল হাসানকে নিয়ে, তাই সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবার আসি পাকিস্তানের কথায়। পাকিস্তান ক্রিকেটে হলোটা কি? একটা ভিডিও কালকে দেখা গিয়েছে, যখন ম্যাচ শেষ হয়ে যায় তখন পাকিস্তান ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদির পিঠে হাত রাখেন এবং সেই হাতটা কিন্তু দূরে সরিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। আবারও কি গন্ডগোল শাহিন আফ্রিদির সঙ্গে সেই পাকিস্তান অধিনায়কের যে বোঝাপড়ার অভাব, সেটা কিন্তু এর আগেও আমরা দেখেছি অন্য অধিনায়কের ক্ষেত্রে। আবারও সেই দৃশ্যটাই কিন্তু ধরা পড়লো। পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কি? এবং রামিজ রাজা একটা মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে গত এশিয়া কাপে ভারতীয় ব্যাটাররা দেখিয়ে দিয়েছেন যে পাকিস্তান পেসারদের কীভাবে খেলতে হয় এবং তারপর থেকে কিন্তু অবনতি পাকিস্তান ক্রিকেটের। আপনি কীভাবে দেখছেন? দেখো, শাহিন আফ্রিদি একজন পাকিস্তান ক্রিকেটের জুয়েল। আমি আজকে ওর স্ট্যাটসটা দেখছিলাম। 30টা টেস্ট ম্যাচে 115 উইকেট, 27 অ্যাভারেজ। ব্রিলিয়ান্ট। এখনকার দিনে ব্যাটসম্যানরা এত সব শট খেলেন বোলারের বিরুদ্ধে, যে রিচার্ড হ্যাডলির মতো লোক বলেছেন যে আমায় যে এবি ডিভিলিয়ার্সকে বল করতে হয়নি, আমার ভাগ্য ভালো। সেখানে শাহিন আফ্রিদি 27 অ্যাভারেজ নিয়ে যথেষ্ট বড় বোলার। আমার কোথাও মনে হয় যে উনি ভালো ক্যাপ্টেন পাননি। যে ক্যাপ্টেন ওনাকে নারিশ করে, যেভাবে ওয়াসিম আকরমকে প্রথমে ইমরান পরে মিয়ান্দা আদ্রা যেভাবে পালিশ করে করে, একটা ভালো বোলারকেও কিন্তু পালিশ করে তাকে তৈরি করতে হয়, আরও চকমকে পাথর তারপরে বেরোয়, সেটা তার ক্ষেত্রে বোধহয় হয়নি। ঠিক যেমন শোয়েব আক্তারের মাঝখানে অসুবিধা হয়েছিল ভালো ক্যাপ্টেন না পাওয়ায়। আমার মনে হয় কোথাও ইউনুস খানের মতো কেউ যদি ক্যাপ্টেন থাকতেন তাহলে শাহিন আফ্রিদির সুবিধা হতো। যে ক্যাপ্টেনদের সঙ্গে তিনি খেলেছেন তারা তারা ভালো ক্যাপ্টেন কিন্তু অতটা বড় ক্রিকেটার নন, আর নয়তো তারা বড় ক্রিকেটার ভালো ক্যাপ্টেন নন। এটার জন্যে শাহিন আফ্রিদির মধ্যে যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা আছে এবং যে একটা ক্যারিজমা আছে, সেটা কোথাও বোধহয় পাকিস্তান ক্যাপ্টেনরা বার করতে পারছেন না। আমি স্টিল মনে করি, আমি আর দেখলাম বাশিদ আলী বলেছেন যে ফার্স্ট পেলে কোনো উইকেট পায়নি, 30 ওভারে 88 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে, 2টো উইকেটে টেল এন্ডারদের, বলেছেন ওর ডোমেস্টিক ক্রিকেট খেলা উচিত, 100% ফিট নয়। আমার বক্তব্য হচ্ছে এখনও যাবতীয় কথা হয় পাকিস্তান হারলে জিতলে শাহিন আফ্রিদিকে নিয়ে। কাজে এরকম একজন ইম্পর্টেন্ট ক্রিকেটারকে আমার মনে হয় আরও বেশি মেন্টাল প্রোটেকশন দেওয়া উচিত। একেবারে মেন্টাল প্রোটেকশনটা হিউজ। এবং শাহিন শাহ আফ্রিদির মতো যদি চ্যাম্পিয়ন বোলাররা টিমে থাকে তাহলে ক্যাপ্টেনকেও কিন্তু বুঝতে হবে সেরাটা কীভাবে বের করে আনতে হবে শাহিন শাহ আফ্রিদির মতো বোলারদের কাছ থেকে। এরপরের খবর সেটা হচ্ছে যে আমরা গতকাল আলোচনা করেছি জয় শাহকে নিয়ে, যে আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন, হয়তো সম্ভবত তিনি হতে চলেছেন। তবে জানিয়ে রাখি যে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 27শে আগস্ট। এখনও পর্যন্ত নমিনেশন জমা দেননি জয় শাহ। তবে মনে করাই হচ্ছে যে বাকলে আর কন্টিনিউ করবেন না এবং ডিসেম্বর থেকে নতুন আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন জয় শাহ। গৌতম দা, দেখো, জয় শাহর ক্ষেত্রে আমরা আগের দিনই বলেছি জয় শাহ কী করবেন না করবেন সেটা জয় শাহ যতটা ঠিক করবেন তার চেয়ে বেশি ঠিক করবে দিল্লি, তার চেয়ে বেশি ঠিক করবেন দেশের প্রধানমন্ত্রী, ঠিক করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। জয় শাহর আইসিসিতে যদি একমাত্র যাওয়া আটকে যায় তাহলে একটাই কারণ হবে যে ভারতে তাকে আরও বেশি দরকার, কিন্তু এমনিতেই তো তাকে কুলিং অফে চলে যেতে হবে সেপ্টেম্বর থেকে। কাজে আমার ধারণা জয় শাহ ঠিকই অ্যাপ্লাই করে দেবেন এবং তিনি বিরাট কোনো নাটক না ঘটলে তিনি আইসিসির দায়িত্ব নেবেন। শুধু আইসিসি ভারত ইকুয়েশনগুলো কিভাবে নতুন করে নবীকরণ করা যায় সেগুলো তাকে নতুন করে দেখতে হবে। একেবারেই জয় শাহর দিকেও নজর থাকবে এবং বোধহয় ইয়াংগেস্ট এভার আইসিসি প্রেসিডেন্ট হবেন যদি হয়। 35 বছর বয়সে আইসিসি প্রেসিডেন্ট ভাবাই যায় না। 35 বছর বয়সে আইসিসি প্রেসিডেন্ট মানে প্রায় 14 বছর বয়সে টেস্ট ম্যাচ খেলার মতো। একেবারেই।
আর এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে ডুরান্ড সেমিফাইনালে আগামীকাল বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত ম্যাচ মানে কোয়ার্টার ফাইনাল যে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ হয় সেটা কিন্তু স্বপ্নের ম্যাচ বলা যেতে পারে। পিছিয়ে থেকে আবারও সেই সমতা ফেরায় মোহনবাগান সুপার জায়ান্ট। নির্ধারিত সময় 3-3 ছিল এবং তারপর টাই ব্রেকার শুট আউটে একদম সাডেন ডেথে গিয়ে 5-6 যেতে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামীকাল সেমিফাইনাল এই যুবভারতী ক্রীড়াঙ্গনে। দেখো মোহনবাগান টিমটা সুপার। মোহনবাগান যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস খেলার সুযোগ পায়নি। ইস্ট বেঙ্গল বরঞ্চ ম্যাচ খেলেছিল তার আগে। মোহনবাগান ম্যাচ প্র্যাকটিসে কন্ডিশনে আসার সময় পায়নি। এই টিমটা আইএসএলে দুরন্ত দৌড়বে। আমি ওয়েট করে আছি ম্যাকলারেনকে দেখার জন্য, কারণ যিনি অস্ট্রেলিয়ার ওই এ লিগে 150 গোল করতে পারেন তার মাপের কোনো বিদেশি স্ট্রাইকার এদেশে এসেছে বলে আমার তো মনে হয় না। তিনি এখনও মাঠে নামেননি, তা সত্ত্বেই মোহনবাগান দারুণ খেলছে বলতে মোহনবাগান অন্তত জিতেছে। এবং অনেক সময় একটা টাই ব্রেকারে জয়, একটা টাফ ম্যাচ থেকে যখন তুমি হেরে যাচ্ছ, মোহনবাগান শুরুতেই 1 গোলে পিছিয়ে পড়েছিল, সেখান থেকে সমতা ফিরিয়ে টাই ব্রেকারে জিতেছে। এই জয়গুলো, এই ভঙ্গিতে জয়টা অনেক সময় টিমের কনফিডেন্স দারুণ বাড়িয়ে দেয় এক ধাক্কায়। কাজে সেটাই দেখার যে একেবারে খাদের কিনার থেকে তুমি যখন উদ্ধার পেয়ে যাচ্ছ তখন তুমি 4 গুণ মনোবল নিয়ে এই ম্যাচটা খেলতে নামবে, প্রোভাইডেড প্লেয়ারদের চোট আঘাত খুব বেশি না থাকে একেবারে। এবং আজকে মোহনবাগান কোচ মলিনা কি বললেন শুনবো। A great team with great players, but tomorrow semi-final. If we win tomorrow, we have to play the final, and we will try to win another team, very good team, with very good players too. If we win tomorrow, we will not receive the trophy, right? Then it's not the final; it's the semi-final. And about the players, I understand your question, but I always say to me. I don't see. Okay, when I prepare when I prepare the matches, I have to watch all the players, the opponent of the rival, okay, the opponent. But I don't prepare for one specific or two specific players because they are really good. Okay, I prepare for the whole team. Mohubagan playing against Bengal, not 7 players from national team. এরপর যাকে নিয়ে আসবো, যার কথায় আসবো, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। আমরা জানি অনেক দিন থেকেই যে তার বায়োপিক হবে এবং তার বায়োপিকে সম্ভবত আয়ুষ্মান খুরানা রোল প্লে করতে চলেছেন, তার ক্যারেক্টার প্লে করতে চলেছেন। তবে হঠাৎ করেই কিছু সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে না, আয়ুষ্মান খুরানা নন, সেই জায়গায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ভূমিকা পালন করবেন, মানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্যারেক্টার প্লে করবেন। এখানে কিন্তু একটা বিরাট কনফিউশন তৈরি হয়েছে এবং প্রচুর মেসেজ আসছে যে এটা কি আদৌ সত্যি নাকি ফেক। এবং গৌতম দার থেকে ভালো উত্তর মনে হয় কেউ দিতে পারবে না এই মুহূর্তে। আপনার কাছে কি খবর? দেখো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চণ্ডী গাঙ্গুলি রোলটা করছেন কিনা আমি জানি না, কিন্তু সৌরভ গাঙ্গুলি রোলটা করছেন না। ইনফ্যাক্ট প্রসেনজিতের টিম থেকে অলরেডি এটাকে মিথ্যে লেখা হয়েছে, তা সত্ত্বেও কোথা থেকে এটা ছড়ালো কেউ জানে না। আমার তো মনে হয় আয়ুষ্মান খুরানা যদি না করেন তাহলে অফার যাবে ভিকি কৌশলের কাছে, আমার যত কাছে খবর। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার সঙ্গে সৌরভের অনেকটা ডিফারেন্স এবং যাদের মধ্যে খুব ভালো সম্পর্ক দুজনের মধ্যে, বলা যেতে পারে মানে দাদা ভাই কিংবা কাকা ভাইপো, যেভাবে তুমি বলতে চাও, তিনি কেন সৌরভের রোলটা করতে যাবেন? সৌরভের সঙ্গে তার চেহারা ছবিতেও কোনো সাদৃশ্য নেই। কোথা থেকে এই খবর রটে, কে এই খবরগুলো দেয়? মানে আমি লোকে বলে ইরেসপন্সিবল সোশ্যাল মিডিয়া, কিন্তু জার্নালিস্টরা যদি এরকম ইরেসপন্সিবল জার্নালিজম করেন ভাবাই যায় না। প্রসেনজিৎ হঠাৎ কথা নেই বার্তা নেই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সৌরভের রোলে, তাও যে ভালো বলেনি ডোনার রোলে প্রসেনজিৎ করবেন। একেবারেই তাই। যেটা মানে উত্তর আপনারা চাইছিলেন পেয়ে গিয়েছেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে অনেক সময় ভুল খবর দেখা যায় এবং এটা তারই একটা দৃষ্টান্ত। এবারে একদম শেষ ল্যাপে চলে এসেছি স্টেডিয়াম বুলেটিন, এবং শেষ ল্যাপে কাকে নিয়ে আলোচনা করব? আজকে দিস ডে দ্যাট ইয়ারে আলোচনা করব ডন ব্র্যাডম্যানকে নিয়ে। আগামীকাল তার জন্মদিন এবং ডন ব্র্যাডম্যানকে নিয়ে আলোচনা করব। সঙ্গে গৌতম দা, 92 বিশ্বকাপ উঠে আসবে। গৌতম দা বাড়ি গিয়েছিলেন, সেই মুহূর্তটা যদি একবার তুলে ধরেন। দেখো, বাড়ি গিয়েছিলাম অন্তত 6 থেকে 7 বার, সাকসেসফুল হয়েছি মাত্র 1 বার। তার কারণ হচ্ছে যে প্রথমবার গিয়ে ব্র্যাডম্যান তখনও হয়তো এরম ধরনের প্রস্তুত ছিলেন না। পরের বার যতবার গেছি
অনুভব করেছি যে বেল বাজানোর পর ভেতর থেকে কিছুটা সরে গেছে, কিন্তু দরজাটা আর খোলেনি। সো এই যে আমি আজকে দেখছিলাম না যে এই যে কালকে সিবিআই সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেওয়ার পর 1 ঘন্টা 18 মিনিট দরজা খোলেনি। আমি অন্তত সবার দুজনে কোনো তুলনাই হয় না, একজন মানে ওইরকম ধরনের অ্যাচিভার সন্দীপ ঘোষ, সেটা বলার থাক। কিন্তু আমি যে শুধু বলছি যে কোনো মানুষ যদি ঠিক করেন তিনি ভেতরে দরজা খুলবেন না, তখন কিছু করা খুব ডিফিকাল্ট। এবার ডন ব্র্যাডম্যানের বাড়িটা একটা আশ্চর্য বাড়ি, যে বাড়িতে কোনো সিকিউরিটি নেই, কোনো কুকুর নেই, কিচ্ছু নেই, যে কেউ ঢুকে যেতে পারে। এটা আমার কাছে মানে অ্যাবসলিউটলি অবিশ্বাস্য। মানে আমার এখনও অবাক লাগে যে এটা কী করে সম্ভব, যে এখনকার দিনে তো যে কোনো বাড়িতে বিদেশে তুমি ঢুকতেই পারবে না। আমি আমেরিকাতে মাইক টাইসনের পাশের বাড়ির একজন ভদ্রলোককে মানে চিনতাম, তো আমি খুব উৎসাহ নিয়ে 90-তে ওই পাশের বাড়ি ভদ্রলোককে অ্যাপ্রোচ করেছিলাম যে মাইক টাইসনের। উনি বললেন আমরাই টাইসনকে দেখিনি, তো আপনি কি করে দেখবেন। তো এরকমই হয়ে থাকে। সেখানে ব্র্যাডম্যান এরকম একটা থাকতেন, কিন্তু তারপর থেকে যতবার গেছি একবারও একটা ছায়া সরে গেছে দরজাটা খুলে। তার মানে ব্র্যাডম্যান তারপরে ওই আমার ধারণা ওই ম্যাজিক আইটা বসিয়ে নিয়েছিলেন, যেটাতে তুমি দেখতে পারো যে বাইরে কে এসছে। এখন সব বাড়িতেই প্রায় থাকে যে তুমি বাইরে কে এসছে তুমি ভেতর থেকে দেখতে পাবে, সে তোমায় দেখতে পাবে না। কিন্তু ব্র্যাডম্যানের বাড়িতে সেটা বসানো ছিল না। এই যে বিব্রত হলেন ভিনদেশীয় সাংবাদিক দ্বারা, সঙ্গে সঙ্গে ওইটা বসিয়ে নিলেন। এবং ডন ব্র্যাডম্যান তো এক ডেলিভারিতে 2বার উইকেট দেন না, তাই আর কখনো উইকেট দেননি। এবং প্রতিবার ওই অত টাকা খরচ করে যেতাম, কারণ অস্ট্রেলিয়া অ্যাডিলেড শহর থেকে তার বাড়ি অনেকটা দূরে। তুমি ধরে নাও আমি কলকাতা থেকে বর্ধমান বলবো না, কিন্তু বর্ধমানের কিছুটা আগে ধরো অতটা রাস্তা ট্যাক্সি করে যেতে হয়। কিন্তু গিয়ে তুমি যদি দেখো যে তুমি কাউকে কিছু পেলে না, মাঠ ঘাট দেখে লন দেখে চলে এলে, কিন্তু তাও লোকে দুর্নিবার আকর্ষণে যায়। আমি আবার যদি কখনো অ্যাডিলেড যাই আবার ওখানে যাব, কারণ ওটা একটা ক্রিকেটের মন্দির, ক্রিকেটের সর্বোচ্চ একটা শৃঙ্গ। সেই লোকটা চলে গেছে তো কি, তার স্মৃতিগুলো থেকে গেছে আর তার আত্মাও থেকে গেছে বলে মনে হয়। একেবারে শেষ প্রশ্ন করবো গৌতম দাকে এই ডন ব্র্যাডম্যান প্রসঙ্গেই। তিনি কি পরিচয় দিয়েছিলেন? ক্রিকেট টুরিস্ট পরিচয় দিয়েছিলেন এবং হ্যারল্ড লারউড এবং একই সঙ্গে বডিলাইন সিরিজ নিয়ে কিছু বলেছিলেন? না, তিনি আমি বলেছিলাম ক্রিকেট টুরিস্ট। লারুডকে পরিচয় দিয়েছিলাম, লারুডকে বলেছি, শুধু পরিচয় না, সামনে বসে ইন্টারভিউ করেছিলাম, ব্র্যাডম্যানের সঙ্গে কথা বলেছিলাম। লারুডকে বলেছিলাম যে ব্র্যাডম্যান মিউজিয়ামে আপনার কোনো জিনিস নেই কেন, তখন ছিল না, পরবর্তীকালে মৃত্যুর পরে আসে। তখন লারুড খুব হেসে বলেছিলেন যে ডন অ্যাডিলেড থেকে জাহাজে করে পাঠাচ্ছে, তো ওগুলো সিডনি আসতে দেরি হচ্ছে, জাহাজ দেরি করে তো ওই জন্যে। এই ধরনের স্টোরি এবং এই বিষয়গুলো কিন্তু অন্য কোথাও পাবেন না, তাই কোথায় আসতে হবে আপনারা জানেন। স্টেডিয়াম বুলেটিন অবশ্যই দেখতে হবে কলকাতা টিভি অনলাইনে। খরচা নেই, তারপরে জয়জ্যোতি টয়েল এটা মানে কি বলবো, ওয়ালেটটা দেখা যাচ্ছে না, খরচা কিছু নেই। এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ গৌতম দা, এবং আমাদের ক্যামেরার ওপারে যারা যারা রয়েছে মানস, ইকবাল, তাদেরকেও অনেক ধন্যবাদ। শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন, এবং স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইরি হান্ত রয়েছেই, সেখানে উঁকি মারতে ভুলবেন না।